ফের দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে স্বাস্থ্য পরীক্ষা শেষে ঢাকায় ওবায়দুল কাদের। জানাবো, ক্ষমতায় থাকতে নাসিমকে রাস্তায় পিটিয়ে রক্তাক্ত করেছিল বিএনপি, বললেন হানিফ। এদিকে জনগণের কাছে আওয়ামী লীগের ন্যূনতম দামও নেই, বললেন আমিনুল হক। নারায়ণগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনের প্রার্থী বিএনপির দায়িত্বশীলরা। এবং সর্বশেষ জানাবো, যুদ্ধবিরতিতে রাজি আছে ইসরায়েল, দাবি যুক্তরাষ্ট্রের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফের দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় সফরে আগামী 21শে জুন দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগদানের পর ফের দেশটিতে যাচ্ছেন সরকার প্রধান। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো প্রধানমন্ত্রী দিল্লি সফরের সত্যতা নিশ্চিত করেছেন। ঢাকায় একটি কূটনৈতিক সূত্র জানায়, দ্বিপক্ষীয় সফরে আগামী 21শে জুন দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 দিনের সফরে দেশটিতে যাচ্ছেন তিনি। দিল্লি সফরের সময় প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে শেখ হাসিনা মসনদে বসার পর প্রথম দ্বিপক্ষীয় সফর দিল্লি নাকি বেইজিং হবে, তা নিয়ে নানা আলোচনা ছিল। এই আলোচনার মধ্যে ভারতের নির্বাচন চলাকালীন গত মে মাসে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা ঢাকায় এসে প্রধানমন্ত্রীর হাতে দিল্লি সফর করার আমন্ত্রণপত্র তুলে দেন। নির্বাচনের মাঝপথে নতুন সরকার নিশ্চিত না হওয়ার আগে বিদেশি কোনো সরকার প্রধানকে আমন্ত্রণ জানানোর ঘটনা বিরল। হয়তো শেখ হাসিনা বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। আমন্ত্রণপত্র পেয়ে জুনের 21 থেকে 23-এর মধ্যে প্রধানমন্ত্রীর সফর নিয়ে প্রস্তুতিও নিচ্ছিল ঢাকা। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন আর আমন্ত্রণ জানান তার নতুন সরকারের শপথ অনুষ্ঠানে। বঙ্গবন্ধু কন্যা আমন্ত্রণ গ্রহণ করে যোগ দেন মোদীর শপথ অনুষ্ঠানে। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর শেখ হাসিনা প্রথম বিদেশ সফর করেন জার্মানিতে। গত ফেব্রুয়ারিতে তিনি দেশটিতে অনুষ্ঠিত মিউনিক সিকিউরিটি কনফারেন্সে যোগ দেন। বহুপক্ষীয় ফোরামের বাইরে বঙ্গবন্ধু কন্যা প্রথম দ্বিপক্ষীয় সফর নিয়ে নানা আলোচনার মধ্যে সরকার প্রধান গত এপ্রিলের শেষের দিকে ব্যাংককে প্রথম দ্বিপক্ষীয় সফর করেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী দিল্লি যাওয়া সৌজন্য সফর বলে মনে করা হচ্ছে। তবে দিন দশকের মাথায় ফের সরকার প্রধান দিল্লি যাবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। ধারণা করা হচ্ছিল পরবর্তী সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী দিল্লিতে দ্বিপক্ষীয় সফরে যাবেন। কিন্তু দুই বন্ধুপ্রতিম দেশের বেলায় সবই সম্ভব বলেই হয়তো স্বল্প সময়ের ব্যবধানে প্রধানমন্ত্রী দিল্লি যাওয়ার সিদ্ধান্ত হলো। সবশেষ গত বছরের সেপ্টেম্বরে G20 সম্মেলনে যোগ দিতে বিশেষ আমন্ত্রিত হয়ে দিল্লি সফর করেন প্রধানমন্ত্রী, যদিও সেটা ঠিক দ্বিপক্ষীয় সফর ছিল না। 2021 সালের সেপ্টেম্বরে শেখ হাসিনা দিল্লিতে শেষ দ্বিপক্ষীয় সফর করেন। এদিকে 7 জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী চীন সফরে নিতে মরিয়া হয়ে ওঠে দেশটি। গত রমজানের মধ্যে প্রধানমন্ত্রীকে চীন সফর করার একটা তড়িঘড়ি প্রস্তাব দেওয়া হয়। পরে জুলাইয়ে চীনের পক্ষ থেকে সরকার প্রধানকে বেইজিং সফরে আমন্ত্রণ জানানো হয়। সেই আমন্ত্রণ গ্রহণ করেন সরকার প্রধান। সবকিছু ঠিক থাকলে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে বেইজিং সফরে যাবেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য পরীক্ষা শেষে ঢাকায় ওবায়দুল কাদের। স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে ঢাকা পৌঁছেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG0585 নম্বর ফ্লাইটে করে আজ সন্ধ্যা 6টায় ওবায়দুল কাদের ঢাকায় পৌঁছেন। উল্লেখ্য, ওবায়দুল কাদের গত 11 জুন স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান। ক্ষমতায় থাকতে নাসিমকে রাস্তায় পিটিয়ে রক্তাক্ত করেছিল বিএনপি, বললেন হানিফ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি জামায়াত ক্ষমতায় থাকা অবস্থায় জাতীয় 4 নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর সন্তান সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম সহ আওয়ামী লীগের সিনিয়র নেতাদের রাস্তায় পিটিয়ে রক্তাক্ত করেছে। 13 থেকে 14 সালে হরতাল অবরোধের নামে মানুষ পুড়িয়ে মেরেছে। এসব অপকর্মের জন্য বিএনপি জামায়াত নেতাদের আজীবন চোখের পানি ফেলতে হবে। হানিফ বলেন, আজ বিএনপি জামায়াত গণতন্ত্র, মানবাধিকার ও মানবতার ছবক দেয়। প্রতিদিনই সভা সমাবেশ করে দেশে মানবাধিকার, মানবতা ও গণতন্ত্র নেই বলে মায়া কান্না করে। অথচ তারা ভুলে যায় 2001 থেকে 2006 সাল গণতন্ত্র, মানবাধিকার ও মানবতার কি হাল করেছিল। 2013-14 সালে স্বাধীনতা বিরোধীদের বিচার বন্ধ করতে তথাকথিত আন্দোলনের নামে কি ধরনের অন্যায় করেছে। জনগণের কাছে আওয়ামী লীগের ন্যূনতম দামও নেই, বললেন আমিনুল হক।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিদেশি প্রভুদের সহায়তা নিয়ে আজকে ক্ষমতায় টিকে রয়েছে, কিন্তু দেশের জনগণের কাছে এই দলের ন্যূনতম কোনো দামও নেই। তিনি বলেন, আওয়ামী লীগ চায় না তাদের হরণ করা গণতন্ত্র পুনরুদ্ধার হোক, কারণ গণতন্ত্র প্রতিষ্ঠা হলে তারা ক্ষমতায় থাকতে পারবে না, জনগণ তাদের ভোট দেবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ 300 আসনের মধ্যে 5টি আসন পাবে কিনা সন্দেহ রয়েছে। বর্তমান সরকার দেশের মানবাধিকার ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করে সাবেক এই ফুটবলার বলেন, আজকে সাংবাদিকরা কথা বলতে পারে না, মানুষের বাক স্বাধীনতা নেই, কেউ সত্য কথা বললেই তার নামে মামলা হয়, চলে অত্যাচার ও নির্যাতন। আমিনুল হক বলেন, সরকারের দুঃশাসনে দেশের মানুষ আজ অতিষ্ঠ, তারা এই সরকারের হাত থেকে পরিত্রাণ চায়। মানুষ 2014 সালে সেই তথাকথিত নির্বাচন দেখেছে, 2018 সালে রাতের অন্ধকারে ভোট দেখেছে, 2024 সালের 7ই জানুয়ারি ডামি নির্বাচন দেখেছে। বাস্তবতা হচ্ছে 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচন মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, তার কেউ ভোট দিতে কেন্দ্রে যায়নি, কারণ এই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ বুঝিয়ে দিয়েছে তারা আওয়ামী সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। আওয়ামী লীগ বিচার বিভাগকে এমনভাবে দলীয়করণ করেছে যে সাধারণ মানুষ আজ সঠিক বিচার থেকে বঞ্চিত বলে দাবি করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, আওয়ামী লীগ যেভাবে চায় আজকে দেশের বিচার বিভাগ সেভাবে চলে। নারায়ণগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনের প্রার্থী বিএনপির দায়িত্বশীলরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে দলীয়ভাবে বর্জনের নির্দেশনা থাকলেও নির্বাচনে প্রার্থী হয়েছেন ডজনখানেক নেতা। এর মধ্যে রয়েছেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক থেকে শুরু করে অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা। জানা যায়, কাঞ্চন পৌরসভা নির্বাচনে 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন কাঞ্চন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান। 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে বিএনপি সহ সভাপতি হামিদুল হক খান। একই ওয়ার্ডে আরেকজন প্রার্থী হয়েছেন ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাইম। 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করছেন বিএনপি সহ সভাপতি নাসিরুল হক ভুইয়া তুলাল। একই ওয়ার্ডে নির্বাচন করছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল মিয়া। 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন ভুট্টু। এছাড়াও 2 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি হোসেন মিয়াও হয়েছেন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। কাঞ্চন পৌরসভা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন হয়েছেন 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী। নেতারা জানান, দলের এসব নেতারা প্রার্থী হয়ে এখন নেতাকর্মীদের বিভ্রান্ত করে বলছেন এই পৌরসভা বিএনপি নির্বাচনে অংশ নিতে বাধা নেই, কারণ এ নিয়ে দলের কোনো মাথা ব্যথা নেই। এসব বলে নেতাকর্মীদের মাঠে নামাতে চেষ্টা করছেন প্রার্থীরা। এমনকি দলে দলে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ভোট কেন্দ্রে যেতেও বলছেন প্রার্থীরা। এদিকে মেয়র পদে নির্বাচন করায় দেওয়ান আবুল বাশার বাচ্চারকে দল থেকে বহিষ্কার করেছে। দলীয় একাধিক সূত্র জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সকল নির্বাচন বর্জন করেছে বিএনপি। এর মধ্যে যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং যারা অংশগ্রহণকারীদের হয়ে মাঠে নেমেছেন তাদের বহিষ্কার করার মতো শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত রয়েছে। এর মাঝেও দলীয় প্রায় ডজনখানেক নেতা কাঞ্চন পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছেন। এদিকে দলীয় নেতাকর্মীরা জানান, এখনই এসব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আগামীতে দলে আর কোনো চেইন অফ কমান্ড থাকবে না। এক পর্যায়ে সকলেই দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করা শুরু করবে। আর দলের দায়িত্বশীল পদে থেকে এহেন কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নিতে চাইছেন না নেতাকর্মীরা, তাই তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তারা। এ ব্যাপারে নির্বাচনে অংশ নেওয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান জানান, দল তো বড় নির্বাচনগুলোতে অংশ নিতে বাধা দিয়েছে, এখন তো শুধু কাঞ্চন পৌরসভায় নির্বাচন, আর কোথাও নির্বাচন নেই। যখন সারা দেশে নির্বাচন হয় তখন দল একটা সিদ্ধান্ত নেয়, শুধু কাঞ্চনের নির্বাচন নিয়ে তো আর দল বসেনি, সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে। এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুল রহমান হুমায়ুন জানান, আমাদের এখনো পর্যন্ত 10 জন নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন বলে আমরা জেনেছি। এদের ব্যাপারে সিদ্ধান্ত দেবে কেন্দ্র। ইতোমধ্যে আমরা কেন্দ্রে জানিয়েছি তাদের ব্যাপারে, কেন্দ্র থেকে যা সিদ্ধান্ত আসবে তাই হবে। গত 21 মে কাঞ্চন পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। 10 জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তফসিল অনুযায়ী আগামী 26 জুন ইভিএম পদ্ধতিতে হবে পৌরসভা ভোট গ্রহণ। যুদ্ধবিরতিতে রাজি আছে ইসরায়েল, দাবি যুক্তরাষ্ট্রের। ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি আছে, এতে রাজি হতে হামাসকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান। তিনি দাবি করেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়া যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের সমর্থন আছে। যদিও দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখনো পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। চুক্তি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে এখনো যেসব মতপার্থক্য রয়েছে সেগুলো দূর করা এখন মূল লক্ষ্য বলে জানিয়েছেন এই মার্কিন কর্মকর্তা। ইতালিতে G7
G7 ভোটের সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুলিভান। এ সময় তিনি বলেন, হামাস যেন এই যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয় সেজন্য তাদের উপর বিশেষ চাপ দেওয়া উচিত। গত বছর 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায়। এরপর ওই দিন থেকেই হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়, যা দীর্ঘ 8 মাস ধরে চলছে। এই যুদ্ধে এখনো পর্যন্ত 37,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন 1 লাখেরও বেশি মানুষ। গাজায় মানবিক বিপর্যয় দেখা দেওয়ার পর গত কয়েকদিন ধরে সেখানে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলো। তবে দখলদার ইসরায়েল গাজায় স্থায়ী হামলা বন্ধ করতে অস্বীকৃতি জানানোয় হামাস যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হচ্ছে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।